বাড়ির দশা তবে কেন রাজি? ফিরে যা তুই ফিরে যা ঘরে, মাতৃভাষার রূপে মনে পর্ণমণি জ্বলে। তার মাতৃভাষা ত্যাগ করে, হ্যাঁ বাপি, ইংরেজি সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছে। এই দেশের মানুষ একটু ধন সম্পত্তির মালিক হলে নিজেকে, নিজের ছেলেকে সাহেব বানাতে চায় বাপি। আমি সাহেব হবো না কাকামুনি। তুমি বাইরে অপেক্ষা করো, আমি আসছি। আমি তোমার সাথে বাড়িতে চলে যাবো। কিন্তু বাপি, মামুনি আমাকে কিছুতেই দার্জিলিং পাঠাতে পারবে না। অত দূরে পড়তে যাবো না। আপনিকে বলবো আমাকে এখানে একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে। তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। বাপি 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 বাপি, নির্বোধ ছেলেটা জানে না ওর মা যখন বলেছে পাঠাবে তখন পাঠাবে। দাদার স্বার্থে তাকে নিবৃত করে। সত্যি দাদার কথা ভাবলে খাবার 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 কান্না পায়। সেই 10 বছর আগের দাদা আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানুষ যে এভাবে পরিবর্তন হতে পারে তা আমার আগে জানা ছিল না। আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় তারা আমার শত্রু। আমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো কার অনুমতি দেব ওকে বাড়ি নিয়ে আসে। আজ ভোরের ফ্লাইটে তার দার্জিলিং যাওয়ার কথা। কেন তাকে বাড়িতে নিয়ে আসে? দাদু ভাই নাকি বাড়ি আসার জন্য কাকাটে করেছিল, তাই? আসল কথা তা নয়। আসল কথা হচ্ছে তোমরা চাও না আমার দেবু মানুষ হোক, তোমরা চাও না আমার দেবু দর্শনের একজন হয়ে উঠুক, তোমরা চাও না ভগবানের সাক্ষী আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলে তার ফল কিন্তু খুব ভালো হবে না। তেলে ঝুলে খাওয়াচ্ছি আর ওই 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তবু কিন্তু আমি তোমাদের মন পাচ্ছি না। তোর ছেলে দাদু ভাইকে আমরা বেশি ভালোবাসি রে শৈল। দাদু ভাই আমার মুখের পাঁজর, তোর মায়ের নরেন যে দাদু ভাইকে কতখানি ভালোবাসে সে খবর তুমি জানো না বাবা। 5 বছর আগে দেবকে যখন তোমরা বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলে, নরেন 7 দিন বাদ মুখে দেয়নি, দিন রাত শুধু খেয়েছে আর খেয়েছে। সে খবর তুমি জানো না বাবা। জানে তোমার মা। আমার চেয়ে বেশি দরদ দেখায় তাকে বলে ডাইনি। শৈল ওরে ওরে শৈল, সেই হলো এর আগে যে বলেছিলে যে বউ সংসারে এসে আমার মা বাবাকে শ্রদ্ধা করবে, সে বৌনি আর যেই কর করো এই শৈলের ডাকলে দেখা করেছিলাম। কিন্তু ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছে আমার বউ। পাকা দানে মই দিয়েছে তোমাকে, খেতে দিচ্ছে না, করতে দিচ্ছে না, নাকি জ্বালা যন্ত্রণা দিচ্ছে? জবাব দাও, জবাব। আমরা অকৃতজ্ঞ বেঈমান। সুরমায়ের সংসারে আসবার পর থেকে এই সংসারে শ্রী বৃদ্ধি ঘটেছে। নইলে তোমাদের ছিল নাকি? জ্ঞানীগিরি করে কোন জিনিসটা করতে পেরেছ? অশ্রদ্ধা রাজভোগের চেয়ে শ্রদ্ধার 57 ফের বেশি দাম। এই পথের চেয়ে নুন ভাত আমার কাছে বেশি মিষ্টি করে শৈল। সুরমা তোমাদের অশ্রদ্ধা করে এই কথাটা বলতে তোমার জিহ্বা আড়ষ্ট হলো না? কোন সত্য বিবেক চিৎকার দিয়ে উঠলো না? শৈল দাদু ভাই
তুমি আমার ছেলের জীবনটাকে জর্জর করে দিয়েছ। শৈল, আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছ তো? আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, একথা ভাবলে কি করে? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। আমি সে কথা বলছি না বাবা। আমি বলছি এখানকার কোনো ভালো স্কুলে যদি যা বলেছ বলেছ, আর কোনোদিন এ কথা উচ্চারণ করবে না। আমার এই সংসারের ভাত যদি খেতে হয়, আমার কোনো কাজে নাক গলাতে আসবে। তোমরা সুখের মুখ দেখতে পেরেছ, তার বদৌলতে তোমরা প্রত্যহ গাড়ি ছেড়ে বাংলা রেখে যাচ্ছ। তাদেরকে যে তোমরা কি চোখে দেখো আমরা জানতে পারছি। তুমি স্নেহ বললে অপরপক্ষ তোমাকে শ্রদ্ধা করবে, ও জিনিসটা কোনোদিন একতরফা হয় না মা, শৈল, একতরফা হয় না। বলে শৈল, বল, তোর যা খুশি তুই তাই বল খোকা। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, মা, পরে আমার সন্তান। ঘরে আমার শিক্ষিত সন্তান, এই না হলো সন্তান আমাদের মহা সুখে রেখেছে। শান্তি একেবারে পেলে কোনো গড়িয়ে গড়িয়ে পড়ছে। অতএব বইয়ের হুকুম মেনে না চললে গোপালে আমাদের অনেক দুর্ভোগ আছে। শুধু শুধু কেন কেন তুমি দুঃখ পাচ্ছ? আপনার স্ত্রীর উপর কার কোনো হাত নেই। জানি, সেই কথা আমিও জানি নুরুর মা। দুঃখ শুধু এই জন্য, ছেলে আমাদের উঠতে বসতে খেতে শুতে বনিয়ে দিচ্ছে। বইয়ের ভাইকে আমাদের কপাল দিচ্ছি। বইয়ের হুকুম মেনে না চলবে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবো নুরুর মা? এই অবসর মাত্র জানা নেই, বিকল্প কোনো পথ খোলা নেই। সারাটা জীবন আমি কলম পিছিয়ে এসেছি, চোখ ভিড়কে রক্ষ ভিড়কে এসেছি। শুধু আমার এই নিজের জীবনের লক্ষ্য না, আমি বিলাতে পারলাম না নুরুর মা, আমি বিলাতে পারলাম না। বারোটারে যদি একটা চাকরি বাকরি থাকতো তাহলে ওদের অশ্রদ্ধার আমরা মুখে নিতাম না। দিদা দিদা, মা ছোট তোমাকে রেগে যাচ্ছে। আমি যাবো না, তুমি যাবো না? তোমাদের ছেড়ে আমি কোথাও যাবো না। মাকে একটু বুঝিয়ে বলো, আমি অত যাবো না। অত দূরে পড়তে যাবো না। কাঁদিস নে, কাঁদিস নে দাদু ভাই, কাঁদিস নে। আমার যদি ক্ষমতা থাকতো আমি তোকে আমার বুকের মাঝখানে আঁকড়ে রাখতাম দাদু ভাই, কিন্তু ওরা যে আমার কোনো কথাই শুনবে না দাদু ভাই। আমি নিরুপায় দাদু ভাই, আমি নিরুপায়। এই সংসারে আমার কোনো কথাই খাটবে না। চলে আয় বলছি, এই শোন। আমি যাবো না, দিদাকে আমি ছেড়ে কোথাও যাবো না। ওদের থেকে অনেক দূর মুখ আছে দেব, এখনো ভালোই ভালো চলে আয়। দিদি এলে দিদি এলে আর হার মানুষের তো আলাদা করে দেব। যাবো না, তবু আমি দার্জিলিং যাবো না। যাবো দেব এই মাতৃ আমার অনুরোধ বাবা, আবার আবার অনুরোধ বাবা, দেবো দু চার দিন দেব দু চার দিন আমাদের কাছে থাক। দেখি আমরা দেখি আমরা বুঝিয়ে সুঝিয়ে যদি রাজি করাতে পারি। ছেলে মানুষ, আপনি চুপ করুন। বস্তির মানুষরা দাঁড়িয়ে জন্ম নিয়েছে, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। এমন জন্য আপনাকে একটু মাথা কামাতে হবে না। একটু ছেলে ধর্মে বাপের কাজের জন্য তোমরা আমাদের দায়ী করছো কেন? 5 বছর বয়স থেকেও তো তোমাদের আদর্শী মানুষ হয়েছে, ছুটি সাথে এখানে আছে। আর হুকুম
হুকুম আর সকালে দার্জিলিং যাবার আর সকালে ওর দার্জিলিং যাওয়ার কথা। আমি দিয়ে দেবো তুমি কেন তো বাড়িতে এসেছো? তোমার অফিসটা সূত্র শুনলো যে আমি বাড়ি ছিলাম না, তা না হলে তোমার হাড় মাংস আমি আলাদা করে দিই। চুটিয়ে মুখ চুটিয়ে মুখ ভেঙে দিব। এবার ছোট লোক জানুয়া। তুমি কিন্তু স্বাধীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ হিমাদ্রি। আরে যা যা যা, যে দাদার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তার আমার বড় বড় কথা। একটা স্ট্রিক্ট ডগ। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয় হিমাদ্রি। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখনো ভদ্রভাবে কথা বলো। কি হবে ওদের সঙ্গে আমাদের ঝগড়া করে? আমার ছেলে যদি আমার বসে থাকতো, বাইরে রেখে ঢুকেছে, আমার এই শান্তি সংসারে নাক গলাতে পারতো না রে। ঝগড়া বিবাদ আমি আর করতে চাই না বাবা, কিন্তু ওরা যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে আমি ওদের ছেড়ে কথা বলবো না। এতদিন ওদের অবস্থা অনেক সহ্য করেছি, কিন্তু আর কি করবে? দেখো বৌদি, ছেলেটাকে কাল বাড়ি থেকে চোরের মতো নিয়ে এসেছো। আমি যদি বাড়িতে থাকতাম না তাহলে মজাটা তোমাকে পাইয়ে দিতাম। এই যে এদিকে, এদিকে, এদিকে। আমি যাবো না। যাবো। এখনো হিমাদ্রির সাথে চলে যা বলছি। না, আমি দিদির কাছে থাকবো। দেবো। আজকে দিনটা না হয় আমার কাছেই থাকবো মা। আপনি চুপ করুন। আমি আপনাকে বলেছি না আমার কোনো কাজের মধ্যে আপনি নাক গলাবেন না। দেবো, এখনো চলে আয়। মুখের কথাই কাজ হবে না দিদি। ধরে নিয়ে কাকটক লাগিয়ে দে, দেখবি সোজা হয়ে গেছে। কথাই বলে মারের নাম মধুসূদন। ছেলে ফেলে মানুষ করা যায় না হিমাদ্রি। অনবচেতন মনে মায়ের বুকে জমে আছে পঞ্চীভূত অভিমান। সে সন্তান জন্মবুধি মায়ের পক্ষ সোজা পার করেনি, সে সন্তান কোনদিন মাকে ভালোবাসবে পারে না। দেবো, তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। সারা রাত আমি জেগে এসেছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এখন চলে আয়, চলে আয় বসি। তুমি সঙ্গে চলে যা। তুমি তুমি যাও বৌমা, আমাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। 10টা নয় 5টা নয়, একমাত্র সেই রাতের ঠোঁটে। কিরে, এই, আমার কথা কানে যাচ্ছে না তোর? চলে যা, হিমুর সঙ্গে বলছি। যা দাদু ভাই, মায়ের অবাধ্য হতে নেই। গরমের ছুটিতে এসে আমার কাছে কয়েকদিন থেকে যে ওকে না, আমি যাবো না। দেবো। আমি যাবো না, যাবো না, চল না। দাঁড়া, দাঁড়া, দেখাচ্ছি আরে ছেলেটা, আরে ছাড়া বলছি। ছেড়ে দে বলছি। এই তোর ছোট লোক। মাথা গরম করো না, দাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি দেবুকে নিয়ে আসছি। ওই এক রক্ষী ছেলে এই একই রক্তি ছেলে, একই দেখছে, এত মার খেলো, তোমার চোখে এক ফোঁটা জল, বড় হলে একটা মালদা হবে। বড় হলে একখানা বাঁধতে হবে না, সার দেখতে হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। 300 শতাব্দীর ভোগ তুমি একদিন উজ্জ্বল করতে পারবে। তোমার মা বাবা আর তোমার ভাইয়ের জন্য ওর এতখানি অধপতন। ওদেরকে তুমি নিষেধ করে দাও আমার ছেলের জন্য, কারণ মায়া দেখাতে হবে না। এর নাম হচ্ছে রাক্ষসী মায়া। আমার ছেলের জন্য তার দরদের নদীতে মান দেখাতে হবে না। হ্যাঁ। এই কেন বন্ধ আছিস? বন্ধ আয় আমার সঙ্গে। যাবো যাবো, কিন্তু দিদাকে দিদাকে মা ডাক্তার ফেলে দিল কেন? দাদুকে ফেলে দিল কেন? এই বিচার করতেই হবে বাবা। দেবো
আমাকে বল। নিজের আশ্বাস মেনে হতে পারবে না। আমাকে কোনো বিশ্বাস করো। মেনে হতে পারবে এসব কথা ওকে কে শিখিয়েছে মা? তুই বলতে চাস তোর ছেলেকে আমরা বরাবরের কি আছে? তোমরা ওর শিশুর মনটাকে পিছিয়ে চলেছ। ধরে 10-11 বছরের একটা বাচ্চা ছেলে এই করে বুঝেও মা পিতাকে শ্রদ্ধা করে না। তোমরা নিশ্চয় ওর সামনে এসব নিয়ে আলোচনা করেছ। নইলে ও কি করে বলে আর পরনের দামি শাড়ি আর তোমার পরনের সস্তা শাড়ি? শৈল তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। শত চেষ্টা করেও তোমাদের এই দুর্ভোগ আমি গুছাতে পারবো না। ছি, 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 ছি। এই তোমাদের প্রবৃত্তি সুরবাজে দামে শাড়ি পরবে, তোমাকে তাই করতে হবে? তুমি কি কচি খুকি? বিশ্বাস করো বাবা। আমি গাছের মুখ দিয়ে চলি না। এই গায়ের জ্বালা আমি বুঝি। ধরেনকে যদি আমার ফার্মে মোটা মাইনায় চাকরি দিতে পারতাম তাহলে দেবুর কানে তোমরা কুমন্ত্র দিতে না। যতই তোমরা বীজ জানতে চেষ্টা করো না কেন, নরেনের মতো অপরাধের চাকরি আমার ফার্মে হবে না। আমি ওই রাস্তা থেকে লোক থেকে আমার ফার্মে চাকরি দেবো। তোমায় কলঙ্গর ওরে শৈলা! তুই শুধু শুধু আমাদের তুষার করে গেলি বাবা। ভগবানের সাক্ষী আমরা যদি সাধু হই কি কোনো প্রযুক্তি দিয়ে থাকি আমার মাথায় যেন বৎসপাত পায়। কাকে বলবো, কাকে বোঝাবো এই মনের ব্যথা? কত কত আশা করে ওই ছেলের বিয়ে দিয়েছিলাম। আশা হয় রে মানুষের আশা। লাগা লাগা জীবন সাগরে সদা ফুটে ফুলছে তো নয়
বলে দিতে হবে। তুই ঠিকই বলেছিস। আচ্ছা, শুধু বয়া ভূমিটিকে তবু যে কেন বেঁচে আছি রে? আমি বুঝতে পারছি না আমার। আমি বুঝতে পারছি না আমার। আমি বুঝতে পারছি না। এইভাবে বেঁচে থাকাচ্ছি মনে যাওয়াকে টের কিছু সব মনে রাখা। মানুষের সব আশা কি পূর্ণ হয় মা? সব বাসনা কি সার্থক হয়? হারান ছেলে মেয়ের শান্তিতে মা বাবার শান্তি, ওদের আনন্দে মা বাবার আনন্দ, প্রত্যেকের মধ্যে মাতৃত্বের মহান প্রকাশ। সে কথা আমিও জানি রে হারান, সে কথা আমিও জানি, কিন্তু এই ছোট্ট মনটাকে যে কিছুতেই আমি প্রবোধ দিতে পারছি না। একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে মরণকে এই মুখে যে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই এই পৃথিবীতে একমাত্র মা ছাড়া আর কেউ তা জানে না রে হারান, আর কেউ তা জানে না। আর সেই সন্তান যদি মায়ের প্রাণে আঘাত দিয়ে কথা বলে, সেই দুঃখ রাখবার কোনো জায়গা থাকে না, কোনো জায়গা থাকে জীবন সাগরে সদা ফুটে বলছে তোমায় জীবনের ফুল। জীবন সাগরে সদা ফুটে বলছে তোমায় জীবনের ফুল। তবু আমি পারি না ধরিতে আশায় আশায় কুহকিনী দয়াময় আশা আশা কুহকিনী দয়াময় আশা আশা কুহকিনী দয়াময় আশা আশা কুহকিনী দয়াময়। ভাঙছে, শুধুই ভাঙছে। চারিদিকে চলছে অবিরাম ভাঙার খেলা। যৌথ পরিবার ভাঙছে, ছেলেরা স্কুল কলেজের চেয়ার টেবিল ভাঙছে। নাবালক ছেলেমেয়েরা বাক্স ভেঙে আইল গহনা বিক্রি করে সিনেমায় লাইন দিচ্ছে। রাজনীতিক দাদারা দল ভাঙছে, স্ত্রী ভাঙছে, স্বামীর বিশ্বাস। এই বিরাট ভাঙনের মধ্যে আনন্দে অবক্ষয় তোমারই মেয়ে চলেছে। আমরা লাইভে যুক্ত রয়েছি জামালপুর সদর উপজেলার জামতলী বাজার, ঐতিহ্যবাহী জামতলী বাজারে আজকে যাত্রাপাড়া থেকে সরাসরি লাইভ রয়েছি। সদর উপজেলার জামালপুর সদর উপজেলার 12 নং কৃতিকোল্লা ইউনিয়নের জামতলী বাজার থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। অসাধারণ
কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন প্রিয় দর্শক, কেমন হচ্ছে সবাই একটু জানাবেন। হ্যাঁ, You are a naughty boy. সত্যি বলছিল মা, সিঁদুর মুছে ফেলে এখনো তোমাকে বিয়ে দেওয়া যায়? যাই বুঝি তাহলে সে চেষ্টা করে দেখবো না কি একবার? দেখতে পারো, তবে আমি বাজি ধরে বলছি, পাত্রপক্ষ যদি বুঝতে পারে 12-13 বছরের বাচ্চা আছে তোমার, তাহলে আমার নামে কুকুর মুসু। এখনো লাভলি ফিগার আছে তোমার, বিউটিফুল লেডি। লোভ লাগছে, তাই না? দাঁড়াও, আজকে আমি তোমার বন্ধুর কাছে করে দেবো। আমি ভয় করি না, সবাই জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। জানি বুঝি। রমা, তোমার হাসি, তোমার কথা, তোমার এই মন মাতানো সৌন্দর্য আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে। যেন কেউ জানে না আমি কোথায় আছি। না বুঝি না এই দেহ মাঝে কৃষ্ণ
পাঠকের যুব মানব। আমি আসলে আর তুমি তুমি সমাজের জীবন পাপ বিবেকহীন পশু নীতি জ্ঞানহীন নরধম একটা বিবাহিত নারীর অবচেতন মনে ঘুমন্ত স্পৃহাতে সুর শুনে দিয়ে চলে যাও এখান থেকে, নয়তো তোমাকে আমরা এমন শিক্ষা দেবো যেটা ভুলতে পারবে না। শিক্ষা দেবে আমাকে। আমার নাম নীলকণ্ঠ। এই সমাজের বিষ আমি গণ্ডূষ করে পার করেছি। ধরা ফুটলো এই সমাজ তরুণীতে উচ্ছৃঙ্খলতার নোনা জল ঢুকে ভরা ডুবি হতে চলেছে। অথচ যাত্রীরা নির্বিকার আমি জল সেচের ব্যবস্থা করছি। পাগল তবে কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তবে কি নেতাজির বংশধর? তবে কি অগ্নি শেষ সহ্যশীল আত্মীয়? তবে কি কলকাতা ব্যক্তিরে ব্রিটিশ সেনার বিরুদ্ধে দাবানল হয়ে চলে উঠেছে? আরে পাগল জানিস না তুই? না না, তোমরা তাদের কেউ নয়। প্যান্ট পায়ে প্যান্ট পরে প্যান্ট ফাটতে শুনেছ ব্যাঘ্র শিশু খুদে নামের নাম, শুনেছ বিনয় বদল দীনেশের কথা। যারা তুমি গেছিলে সহ্য সে ভাদ্র আমার ক্রিয়া হয় ও প্রায় তাদের উত্তর পূর্ব। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি কি উদ্ধাঙ্গে নাম মাত্র বসন তারপর নেমে এসেছে না বুঝলি নিচ্ছে? তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দটার অর্থ জানো না? জননী আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন তিনি কি তোমার মতো নামের নিচে কাপড় ছোট লোকটাকে বাংলার বাঘ আশুতোষের গর্ভধারীর চোট ভাঙ্গে বছর ছিল না? সনিতু তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই ছোট লোকটাকে। আমি চলেই যাচ্ছি। তবে যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি দেবানন্দের মা হতে পারবে, যা কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি ওই বম্বের নায়িকা হেমা মালিনী হতে পারবে, কিন্তু ওই শিবের বউ হৈমবতী হতে পারবে কথাগুলো কিন্তু গায়ে কাটার মতো দিচ্ছে। ইচ্ছে ছিল ধরে ওকে দুখা লাগিয়ে দিই। চলো কোনো হোটেলে যাই, মাথাটা বড্ড ধরেছে, একটু পেয়ে না খেলে মাথাটা ছাড়বে না। বেশ, চলো চলো। অনন্তের চাকরিটা নেই তাহলে থাকবে কি করে? মালিকের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি থাকে আজকা। ও আদর্শের গাড়িতে পাক খাচ্ছে দাদা, অথচ এটা বোঝে না আদর্শের নৌকা পটু হয়ে যে কোনো মুহূর্তে ভরাডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো একবার দাদার সঙ্গে দেখা করো। দাদার ফার্মে বাইরে কত লোককে চাকরি দিচ্ছে, আর ভগ্নিপতির একটা ব্যবস্থা করে দিতে পারবে না? একটা কথা বলবো নুরুদা। আচ্ছা বলো। আগ করবে না তো? আরে না, রাত করবি কেন? শৈলেন্দা কিন্তু সেই 4 বছর আগের শৈলেন্দা আর নেই। আমল পরিবর্তন হয়েছে না, শুধু পোশাক আশাকেই নয়, তার মানসিক পরিবর্তনও হয়েছে। হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলার চেষ্টা করেছিলাম, উনি আমাকে আমুনি দিলেন না।
চিকপাইতের একটা ফিরে আসছি, কানে গেল একটি কথা। কি কথা? ওর সঙ্গের ভদ্রলোক জিজ্ঞাসা করলে কে ছেলেটি? শৈলেন্দা বললেন আমি ঠিক চিনি না, চাকরির জন্য এসেছিল বোধহয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। বলছো মানুষের যে এইভাবে পরিবর্তন হয় তা আমার জানা ছিল না। আজ দুদিন যাবৎ করে হাড়ি ধরে বৌদি বসে বসে শুধু চোখের জল। দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরছে, আমার লেখাপড়াটাও বন্ধ। কি যে হবে? ছি, ছি পল্টু, ছি। আজ দুদিন তোমরা উপবাসী। আয়, এই কথা আগে কেন আমাকে বলনি? এসো 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 আমার সঙ্গে। তুমি কি করবে নরদা? তুমিও তো আমারই মতো বেকার। আরে বোকা, বেকার হলেও টিউশনে করে 30টা টাকা পাচ্ছি। খাওয়া পড়াটা অবশ্য দাদার খাওয়ার ভেঙে চলছে। অবশ্যই বাপিকে মাসে মাসে 10 টাকা করে দিচ্ছি, আর 10 টাকা দিচ্ছি আমার হাত খরচ। আর বাকি যা থাকে ভাবলে সত্যি অবাক লাগে নরদা। তুমি শৈলেন্দার সহদর ভাই, একজন সময়ের সিঁড়ি বেঁধে সৌভাগ্যের স্বর্ণের শিখরে উঠে গেছে। অর্থের অহংকারটা চালাই বলাই ভঙ্গিতে, আর তুমি ওরে পাগলা, হাতের এই 5টা আঙুলকে সমান হয়। তাছাড়া আমার যদি প্রচুর অর্থ থাকতো আমিও দাদার মতো অহংকারী হয়ে যেতাম। না 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 না, তুমি তা হতেন। আমি হলফ করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার মানসিকতা পরিবর্তন। আরে ছেড়ে দাও তোদের কথা, চলো বাজারটা করে বাড়ি চলে যাবো। ভেঙে না পরে চেষ্টা করো, সব একটা মিলবে। আসে, চলো চলো ভাই, চলো। নইলে উপোস করে মরতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে দেখো অনন্ত, একবার নয়, দুবার নয়, 3-3বার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি, অথচ 1 বছরের উপর কোথাও তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলে। চুপ করো মূর্খ। দাদা, যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, এই মাথা গুজবার আসবাব না, তাদের আবার লিগাল ইলিগালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন, স্বয়ং ভগবান এসেও বোঝাতে পারবে না। আপনার পারবে না হয় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার পারবে, তোমার মতো মহাপুরুষ চাকরি হবে না। তুমি আর নরেন দুটোই হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আদর্শ সাধুতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়ে জল খাও, আমার কিছু করবার নেই। আজ আজ দুদিন আমরা উপবাসী। দয়া করে আমাকে গোটা কোটি টাকা দিন দাদা। তোমার কাছে বোন বিয়ে দিয়ে আমি চোরের দায়ে ধরা পড়িনি। যে অপদার্থ বিয়ে করে নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে, তার গলায় দড়ি দিয়ে মারা উচিত। দাদা, 20 টাকা কেন, তোমাকে আমি 20টা পয়সাও দেব না। বর্ষে কি আলে ফেলেছে আর ডালতে প্রস্তুত নয়। আপনি আমার পরম আত্মীয়। না, তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রের জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছ। ভরণ পোষণ যদি দিতেই না পারবে, বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও গলায় দড়ি দিয়ে বলো। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে যখন আমি খাপ খাইয়ে চলতে পারলাম না, তখন আমার মরাই উচিত, তখন আমার মরাই উচিত। মরার জন্য যে বলে জোর থাকা চায়, সেই টিমিনও তোমার মধ্যে নেই। সাধুতা সত্যবাদিতার এটা যুগ, এটা নয়। এটা হচ্ছে সততা ভ্রমণচলার যুগ, জাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে 12-14 বছর আপনি লক্ষ্যপতি হতে পারতেন না। এই কুৎসিত নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। বিদায়, বিদায়, নিষ্ঠুর পৃথিবী, বিদায়। অনন্ত, অনন্ত,
চলন্ত গাড়ির তলায় অনন্ত অনন্ত। কি যে বলো মা, তুমি কি যে বলো, এর কোনো ঠিক নেই। এত সহজে মরবে ওরা, একটা পা কেটে নাকি বাদ দিতে হয়েছে। আমি তো ভেবেছিলাম দুটো পাই যাবে। শৈলেনের বোনকে দেখলাম, হ্যাঁ, দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে কমপক্ষে 2000 টাকা দিয়েছে। আবার যদি টাকা পয়সা দেয় না মা, একটা ঝগড়া হয়ে যাবে আমার সঙ্গে। থেকে দিবি বাচ্চা, এক ছেলে দার্জিলিং করছে, তার পিছনে 1000 টাকা খরচ। তিনটে মানুষ এই সংসারে বসে বসে খাচ্ছে, তার জন্য ফালতু টাকা খরচ। আমি তোমাকে অনুরোধ করছি মা, এদের সংসার মধ্যে তুমি আর কথা বলতে এসো না। সাহায্য করুক আর না করুক সে বুঝবে শৈলেন। তুই শান্ত বাবা, আমার মেয়ে জামাই ভালো মন্দ আমি বুঝবো না। কথায় বলে নিষ্কর্ম শ্বশুরের বচন মেটে, আর বসে বসে খাচ্ছি তো কেরানিগিরি করে যা পেয়েছিল, মেয়ের বিয়ে দিতে একেবারে তুমি বড্ড বাজে কথা বললো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যতটুকু মায়া, ওদের মেয়ের জন্য ওদের প্রাণেও ততটুকু মমতা। আর তাছাড়া অনন্তরের দুর্ভোগের জন্য দায়িত্ব শৈলেন। কি বলছো তুমি দাদা? তোমার ভগ্নিপতি অনন্ত যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেনে তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মুহূর্তে শৈলেনের কথা আমাকে বলেছিল। কিন্তু দাদা গরিব আত্মসন্দেহ সাহায্য করা উচিত। হঠাৎ কম সম্পদ প্রাপ্তিতে শৈলেনের মধ্যগতি বদলে যেতে পারে। কিন্তু তুই তো অর্থ সম্পদ নতুন করছিস না। শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, যে বাচ্চাতে ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে? আমি যৌথ মনে করে এটাই রেওয়াজ মা। একবার রুকবার করে 10 জন খা। তুমি আর আমার সংসারের মধ্যে নাক গলাতে শোনা। আমি তুমি আবার বলছি মা, এদের সংসারের মধ্যে তুমি আর নাক গলাতে শোনা। এই যে এনেছো এতক্ষণ লাগে একটা চা আনতে না? এদিকে এসো, দাদা দাদাকে দাও, দাদা চা নাও দাদা। আচ্ছা শোনো মা, বলো দাদা। ওদের নতুন ঝিটাকে কবে রাখবে? ও মা, ঝি কোথায়? আমার শাশুড়ি। দাদা ভালো ডাক্তার দেখি তোমার চোখের চশমা নাও। ও, উনি তো শাশুড়ি, উনি তো পোশাক পরিচ্ছদ ছেলের মতো কিনা? কোথায় আমার ভুল হয়েছে? ইয়ে না মা, শরীরে বেশ ভুগতে আছে দেখছি, অথচ ঝিয়ের পিছনে 1000 টাকা খরচ করা। মানে কি মানে হ্যাঁ, না না, খুব ভালো কাজ করেছিস। আমি তোদের পথ অনুসরণ ভাবছি। আমার দুটো ঝি বসে বসে বাইরে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে মাকে ঝিয়ের পুষতে আমার যদি তার শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে, আমি কেন পারবো না? হাজার হোক রোমার বোন মুখ্য তার হাজার থেকে দূর করে দেবো। কাল থেকে তুমি হবে আমার বিনা মাইনের ঝি। আচ্ছা, আমার দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি। নিশ্চয়ই বলেছ। নইলে তোমাদের জন্য আমার দাদার এত মাথা ব্যথা কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছি, ছাড়িয়ে দিয়েছি, তখন তুমি আমাকে বলে 30 বছর ধরে আমি এই সংসার চালিয়ে আসছি। বলেছি তোমার অদৃষ্টে অনেক 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 দুর্ভোগ আছে। আমার মতো মেয়ে
অন্যকে হলে হাত ধরে বাড়িতে দূর করে দিত। আর কেন ঠাকুর, আর কেন? এবার তুমি আমাকে মনে করো দয়াময়, এবার আমাকে মনে করো। মরে যাই রে। বিয়ান কথায় কথায় অশ্রুর বান ডেকে দিলে তুমি ভালো খেয়েছো, ভালো পড়েছো। আজ না হয় আমার মেয়ের দৌলতে দুমুঠু খেতে পড়তে পারছো, আগে কি ছিল না তোমাদের? বিয়ান কথাই বলে পেটে নেই ভাত আর পেরাসে মাঝে দাও, খাতে নেই ইন্দি বছরে গোবিন্দি। আমার মেয়ে প্যারা নেই, বুঝেছ? আমার মেয়ে প্যারা নেই, দয়া মায়া মমতা আছে বলে তেলে ছোলে খাচ্ছ। নইলে তো ভিক্ষা করেও তোমাদের অন্ন জুটবে না। মরণ দশা। আর কেন ঠাকুর, আর কেন? এবার আমাকে মনে করো দয়াময়, এবার আমাকে মনে করো। ছেলে বিয়ে দিয়ে সুখ শান্তি চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তির একবার এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নেই। আমি তাহলে কি করবো দাদা? আমার এই অবস্থা, এখন ভূমিকা, আমি অসহায় মেয়ে মানুষ। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি এনে দিয়েছে, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও দাদা, একটা ছোটখাটো দোকান দিয়ে বসো। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। দাদা তিনটে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, প্রতি মাসে দেবুকে 500 টাকা পাঠাতে হচ্ছে। এর উপর আছে আত্মীয় স্বজন, লোক লৌকিকতা। এসব যদি তোরা না বুঝিস। বেশি আমি চাই না দাদা, 1000-5 টাকা অন্তত দাও। প্রতি মাসে একটা করে পাঠিয়ে দিচ্ছ, তাতে তোমার অনেক খরচ হচ্ছে। তা হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছেন। আমার এই দুঃসময়ে তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি কার কাছে হাত পেতে দাঁড়াবো দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাছাড়া সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, মা বলেছে আমিও যাব। কাজে মা পশ্চিমে বেড়াতে যাবেন, বাবাও যাবেন। তাহলে আমার যদি এই দুর্বিপাক না হতো, আমিও মার সঙ্গে 2-4 দিন ঘুরে আসতে পারতাম। মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বলি মা যাচ্ছে, মা মানে সুরমার মা, আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ। বাহ, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বেটিকে সংসারের খানিতে জড়িয়ে দিয়ে শাশুড়ি মাকে তীর্থ দর্শন করাতে নিয়ে যাচ্ছে। দেখো, Let me finish my boy. এই সমস্তকে আমি নির্জল দৃষ্টিতে দেখে চলেছি। আজকের সমাজে আসলের চেয়ে নকলের কদর অনেক বেশি। এ যুগের তরুণেরা বিবেকানন্দের খবর রাখে না, অথচ ধর্মান্ধের কুষ্টিনি কচি তাদের নখদর করে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, বীরদাস, কল্পনা দত্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্তের নাম জানে কিনা? জানে কিনা অরবিন্দ বাড়ির ঘুষের কথা? বলতে পারবে উল্লাসকর দত্তকে? আমি জানি।
তুই জানিস কিন্তু এ যুগের লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজনে জানে বল? দুর্গাপূজা উৎসবে হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মননশীলতার অপমৃত্যু ঘটাচ্ছে আজকের তরুণ সমাজ। বঙ্গবর্ষার শ্মশানে একটা ভূত প্রেত আছর চাকিয়ে বসেছে। ধানে বাঁধতে শিবের গিয়ে সে অর্থ সুন্দর, সেই সুন্দরের অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের মন শিক্ষা আছে, নেই রুচিবোধ। তোমাদের মন আছে, নেই মনের উদারতা। অপসংস্কৃতির ধ্বজা ধরে অবক্ষয়ের পথে এগিয়ে চলেছ তোমরা। ছে, ছে, কোলাঙ্গার। ছে, 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 একটা স্টিক ডগ। আমি তাহলে কি করবো দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে পড়বো? তুই চলে আয় আমার কাছে। বিনে মানে ছেলের কাজ আর করতে? মানে মানে না, আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনকে জিজ্ঞাসা করো দাদা। মাকে কি অবস্থায় রেখেছো তুমি? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া চাই না দাদা। তুমি তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারো, এর আগে তুমি যা ছিলে আজ তুমি তাই আছো। তোমার মানসিক পরিবর্তন হয়নি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো বোনের মুখ দর্শন করতে চাই না। দাদা, সারাটা জীবন তোদের পেছনে স্নেহ মায়া মমতার অপচয় করেছি। দাদা, তোকে শুধু লেখাপড়াই শিখিনি, কাজ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছে, অথচ তোরা এমন বেঈমান। শুধু ওই নয়, তোমাদের বংশটাই অকৃতজ্ঞ বেঈমান। জানো তোমার ভাই আমার মাকে জান নয়, তাই বলে অপমান করলো। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। শোনো মা, মা নাকি তোমাদের সংসারে ভাগন ধরাতে চায়। আমার মায়ের মুখে নাকি বিষ। মা নাকি তোমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়। এসব কথা শুনবে আমার মা। কে বলেছে এসব কথা? আমি জানতে চাই। শোনো মা, কার এত বড় স্পর্ধা আমার মাকে অশানে মুক্তি করার সাহস? আমি বলেছি দাদা, ধরে ধন্যবাদ তোমার বোন। তাকে সাহায্য করো বা না করো সে বুঝবে। তুমি বাইরের লোক এখানে না করে আসবে কেন? ওগো শুনছো শুনছো, ওর কথাগুলো শুনছো? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমার ভাত যদি খেতে হয় আজে বাজা কথা একদম বলবে না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, বলো শাশুড়ি মাতাকে। মাকে তো রাধুনি করেছে, পাকাপাকি বহাল করে রেখেছ। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি মহাপুরুষ। আউট, আই সে গেট আউট নাও। দাদা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। দাদা, কোনো কথা নয়। এতদিন পৃথিবী আমি ভরসে কি জেনেছে আর ভাবতে প্রস্তুত নই, বরং যেখানে খুশি সেখানে চলে যা। শূন্য গোয়ার ঢের মানুষ। আর বেঈমান ভাই থাকাকে না থাকা ঢের বেশি ভালো। বৌদি, বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে তোরা একটা দিনও ওকে শান্তিতে থাকতে দিসনি, অথচ আমার এই সৌভাগ্যের মূলে রয়েছে ওর অক্লান্ত চেষ্টা। কি হলো? এই কি হলো? হ্যাঁ, বিহারের মধ্যে এখনো দাঁড়িয়েছ? আমাকে কেউ এমন করে কথা বলে না। আমি গলায় দড়ি দিতাম। নির্লজ্জ! আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমার তোকে একটাও বলেনি। আমি 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 বলি যাচ্ছি দাদা। তোমার কাছে সত্যি আধুনিক কৃতজ্ঞ দাদা। দাদা, আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। একদিন তুমি আমাকে ভালোবাসতে আরে তোমার মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা।
শীতের চাদর ছিল না বলে তো ভাই বাবার ছেঁড়া দুটি গাইতে রোদে দরাদরি করে বসে থাকতো, রাতে একটা ছেঁড়া কম্বল পরে তো ভাই গলা চড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। মন্টু আমাকে চোর মেরেছিল বলে তুমি তার মাথা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় হারিয়ে গেল আমার সেই ছোটবেলার দাদা? কে তাকে আমার মুখ থেকে ছিনিয়ে দাদা? তুমি সে দাদা, তুমি সে আমার দাদা, আমার সেই ছোটবেলার দাদা হারিয়ে গেছে। আর অসহ্যের অন্তরালে অর্থের নিচে চাপা পড়ে গেছে তার এই পৃথিবীর কোণে কোণে খুঁজে আমি আমার দাদাকে খুঁজে পাবো না। আমি আমার দাদাকে খুঁজে পাবো না। কোথায় সন্ধ্যেবেলা ঠিক চলে আসবে। বাইরের পৃথিবীর লোকটাকে একটু ঘুরে দেখে আসো। তোমার মনটা যেমন নিষ্ঠুর হয়ে গেছে আগে আমি বুঝতে পারিনি দাদা। অর্থই তোমার জীবনের বড় অর্থ। স্নেহ মমতার কোনো দাম নেই তোমার কাছে। 10টা টাকা নিয়ে যা। ভিক্ষে দিচ্ছ? ভিক্ষে যদি নিতে হয় তাহলে তোমার কাছ থেকে নেবো কেন? প্রকাশ্য রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে ভিক্ষে চাইলে কিছু না কিছু অবশ্যই পাবো। তোমার স্নেহ মমতায় ভরা মনটা এইভাবে অকালে মৃত্যু হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি দাদা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজ থেকে মনে করো, আজ থেকে মনে করো চঞ্চলে বলে তোমার কোনো মুখ ছিল না। চঞ্চলে মরে গেছে, মরে গেছে। এসব কথা কোনো অর্থ হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারো ভালো, না দিতে পারলে খারাপ। রাগুনি নাকি পাকে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ এই মা এই সমস্ত লোকের পক্ষে বলে বেড়াচ্ছে আমি নাকি তাকে দিয়ে ঝেল কাজ করছি। আসলে কি জানেন, বাবা মা চাইছে এই দুনিয়ায় যে যেখানে আমার আত্মীয় স্বজন আছে সবাইকে আমি সাহায্য করি। আচ্ছা ভাই আপনারাই বলুন তো তাকে আমার পক্ষে সম্ভব? আসলে সম্ভব না। আছে গাড়িটা এই সাউন্ড দাও। আছে সামনে হবে আমরা বাড়িটাকে একেবারে নরক কুণ্ড বানিয়ে ফেলেছে। আমার এমন ভাড়া আমার এমন ভাড়া তো আপনার বাড়িটাকে চারু ফুট দিয়ে একটু পরিষ্কার করে রাখে তাই আমি বলাই যে
তো বাবু বিলাস বাবু হ্যাঁ বসে এলাম আপনার চন্দ্রমুখটা দর্শন করতে তা কি ঠিক বলেন বলুন তো 2 বছরের সমস্ত ভাড়া আজও মিটিয়ে দিবেন নাকি পুস্কা পুস্কিটা গোয়িং করবেন? দেখুন দেখুন বিলাস বাবু আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না মশাই, পারবেন না। এর জন্যও ভাড়া টাকা জোগাড় করতে পারবেন না। কেন শুধু শুধু আমাকে পাঁচটি দিচ্ছেন মশাই? পাঁচটি গাইড করে আপনি অন্য স্থানে যে প্রস্থান করুন। আপনিও বাঁচুন আর আপনিও বাঁচি। আমার অবস্থাটা তো আপনি দেখতেই পাচ্ছেন বিলাস বাবু। পাচ্ছি বলে তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আপনার না হয় এই পেট কাটেন যাও দুখানা ঠেঙে আসতে আছে সেটা কিছু হতে পারছো না। বন্ধু হ্যাঁ মশাই, হ্যাঁ পল্টু 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 আপনার ভাই পড়লেন আপনার ভাই পল্টু সে কেন কিছু হতে পারে না? শোনো, রিক্সা চালানো তো 2-5 টাকা অনেক। বন্ধুই কিছু কিছু দিচ্ছে সংসারে, আর তাছাড়া চন্দ্রাও চাকরির চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু, এই অদৃষ্টের উপর কারো হাত নেই। নইলে আমার বড় সম্বন্ধী নাম করা কন্ট্রাক্টর তার বোন খাত আর তার বোন কিনা। জানি মশাই, জানি 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 আর ভাই শোনেন জানুরি আঙ্গুর ফুলে কলা কাটছে হয়েছে। এক সময় ওরা আমার ভাড়া ছিল, অনেক কষ্টে ওই সোনেন গাঙ্গুলি ওদেরকে মানুষ করেছে। শৈলেন্দা ভুলে গেছে তার অতীত কান্নার ইতিহাস, অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন্দার সংবেদনশীল মন। স্নেহ মায়া মমতার তন্ত্রীগুলো ছিঁড়ে গেছে। নইলে কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। আগে আমি তো আজে বাজে কথা। আজ বাজে কথা ভুলে বেশ ভাগ দিবটা আরে মশাই, আমরা হলাম দেশ সাধু, আমরা গাছ ব্যবসায়ী। এই সাধু ভাইরা পিঁপড়ের মুখ থেকে গুড় কিনে খায়, আমাকে শুধু শুধু ভাত দিতে পারবে না। আজ আমি কোথেকে দিই বলুন? একটি পয়সাও আমার কাছে নেই। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমার চলন্ত গাড়ির তলায় করে শেষ করে দিয়ে আমার এই দুঃখের জীবন। এই তুই ফুটে শান্ত মশাই, আপনার ওই থেকে ভাইটি কোথা তাকে ডাকুন। বল্টু আজ 3 দিন বাড়ি নেই। কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী কাল রাতে উপোস করে কাটিয়েছি। আপনি বিশ্বাস করুন বিলাস বাবু, কোনো উপায় থাকলে আমি আপনাকে বিমুখ করতাম না। কাঁদবে না মশাই, কাঁদবে না, কাঁদবে না। এক বছর ভালো আমি মাফ করে দিলাম। আমি বছর ভাইটা তো ঠিক। আপনি নিশ্চয় এতটা আশা করেন নেই বিলাস বাবু। করে কি দেখছেন? জাল নয়, আসল টাকা, আসল টাকা। কথা কি জানেন বিলাস বাবু? টাকা পয়সা উঠছে, একটু চালাকি করে তোকে নষ্ট করে নিলেই হয়। আরো আছে দেখবেন বিলাস বাবু। সরকারের মেজি দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, কিন্তু আমি হারবো না। এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, মানুষের মতো সুসম্মানে বাঁচতে চাই। তো কিছু বলবে দাদা? দাঁড়াও, আমি বাজার থেকে চাল ডাল আর মাংস
কিনে নিয়ে আসি, ধীরে সুস্থে শুনবো তোমার কথা। এত টাকা তুই কোথায় পেলি বলতো? রোজগার করেছিস? রোজগার করেছিস কোন পথে? যে পথেই হোক না কেন, কাজ তো আর জানবার দরকার নেই। আমার বাড়িতে তুই ঢুকবি না বলতো? দাদা বলতো, অসৎ পথকে চিরদিনই আমি ঘৃণা করে এসেছি, তাই তো জীবনে আমার দারিদ্র ঘুচল না। আমি উপোস করে মরতে প্রস্তুত হব। ওই অসৎ পথের উপার্জন আমি মুখে দেব না। তুমি ভুল করছো দাদা। এই মানসিকতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। এমন বাঁচা আমি বাঁচতে চাই না। এখনো চিন্তা করে দেখো দাদা, দেখেছি তোমার বড় সম্বন্ধে কি করে ধনী হয়েছে জানো? জানি, আর জানবার কোনো দরকার নেই। ওদের যা খুশি করো, আমি রন্ধ্র পথের উপার্জনে বেঁচে থাকতে চাই না। বলতো রে, তুই কি আমাকে চিনিস না? বলতো তুই কি জানিস না আমি উপোস করে মরতে প্রস্তুত। ও সম্পত্তি বেঁচে থাকবার এতটুকু স্পৃহা নেই আমার, এতটুকু স্পৃহা নেই আমার। বেশ, থাকো তোমার সেই মানদাতার আমলের বস্তা ভরা আদর্শ নিয়ে। তোমার নীতিবাক্য শুনে আমার পেট ভরবে না দাদা। এই পৃথিবীতে কোন মানুষটা সব আছে বলতে পারো? সাধুতা দেখা থেকে তুমি শুধু করে করে মারে খাচ্ছ না, ওদেরকেও তুমি দিলে দিলে হত্যা করে চলেছ। আরো বংশের মেয়ে বলে এত দুঃখ কষ্ট নিয়মে সহ্য করে চলেছে। মেয়ে হলে তোমার গড়গড় বলবো আদর্শের 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 গুলিতে মন হয়তো বলতে পারে না, কিন্তু পেটের জ্বালা লেতে বাক্য লেতে বাক্য। ওদের আমি কি করে বোঝাবো? এই পৃথিবী সত্য মানুষ হয়তো অসহজ, কিন্তু আমি কেন মহৎ হব না? এই পেট নামক রাক্ষসটা বাবু, প্রত্যেকটা ধনীর ইতিহাস খুলে দেখুন, কাউকে ফাঁসি না দিয়ে কটা লোক ধনী হয়েছে। কেউ ফাঁস দিয়েছে সরকারকে, কেউ ফাঁস দিয়েছে সদর ভাইকে, কেউ বা বন্ধু বান্ধবকে ফাঁসি দিয়ে এই জনতার মধ্যমণি সেজেছে। কিন্তু পারেন তো এই নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র 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 বাঁচিয়েছে। এই সব ক্ষতি বেঁচে থাকা বাতুলের কল্পনা মাত্র। পারেন তো আজকেও কাউকে ফাঁসি দিয়েছে। দেখবেন এই এক থেকেই ভূগোলটা জয় করতে পারবেন। আমি চাই না একটি পাবে আমি হকারি করতে বেরোবো। তাতে কোনো লজ্জা নেই আমার, তাতে কোনো লজ্জা নেই। কি দেখছো অমন করে? চন্দ্রা, তোমাকে দেখছি চন্দ্রা। আমাকে? আমাকে বলছি রতন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা কাপড় পরে আর ফিরে এলে
রাজরানীর বেশে। আমি যে ঠিক বলতে পারছি না চন্দ্রা, কি করে এটা সম্ভব? তুমি কি আলাদিনে? আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছি। চন্দ্রালী, আমার বড্ড ভয় করছে চন্দ্রা। একটু আগে বলতে এসেছিল টাকার বান্ডিল নিয়ে, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। পিতৃমাতৃহীন ভাইকে আমি ক্ষমা করিনি চন্দ্রা। তুমিও কি বল্টুরি মতো? না গো, না। আমার টাকায় কোনো কালিমা নেই গো। জানো, আমি না একটা চাকরি পেয়েছি। 2 মাসে অ্যাডভান্স টাকা সঙ্গে এনেছি। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? হ্যাঁ গো, সত্যি তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? হ্যাঁ গো, হ্যাঁ। একটা প্রাইভেট ফার্মে বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি দিতে হবে। মাইনে মাসে 400 টাকা। অবশ্য উপরে আরো কিছু কিছু আছে। এই শাড়ি গয়না ওরাই দিয়েছে। গয়নাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে গো? আমাদেরকে আরো বস করে থাকতে হবে না। তোমাকে নোংরা পোশাক পরতে হবে না। সহ্য করতে হবে না বাড়িওয়ালা তাগাদা। মোদি টাচ্ছিলেন, বৃষ্টি নিয়ে তাকাবে না। বলা অপমান সহ্য কথা বলবে না। চন্দ্রানী, সত্যি চন্দ্রা, এই জীবনটা আমার দুর্বিষ হয়ে উঠেছিল চন্দ্রা। একবার আমার ইচ্ছে হচ্ছিল আমার চলন্ত গাড়ির তলায় করে শেষ করে দিই আমার এই জীবন। কিন্তু আজ ভাবছি ভগবান সত্যি আছে চন্দ্রা। আছেন বুঝি? তুমি কাঁদছো চন্দ্রা? তুমি আমাকে ভুল বুঝো না। আমার এই চোখের চোখ দুঃখের নয়, আনন্দের। 2 বছর আগে আমি আমার দাদার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। আমার দাদা আমার মায়ের পেটে ভাই আমাকে 10টা টাকা ভিক্ষে দিতে চেয়েছিল। চন্দ্রা, ভিক্ষে যদি নিতে হবে তাহলে দাদার কাছ থেকে নেবো কেন? আমার রূপ আছে, যৌবন আছে। আমি ইচ্ছে করলে জীবনটাকে মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে সুখ শান্তি আজ আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে জীবনটাকে আমি মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে পারি। চন্দ্রা, সত্যি ভগবান আছে। নইলে চন্দ্রিমার চাকরি হতো না। এই যুগে ছেলেদের চাইতে মেয়েদের কদর অনেক বেশি। কিন্তু 4টে থেকে রাত 12টা পর্যন্ত খুবই কষ্ট হবে চন্দ্রা। কিন্তু কোনো উপায় নেই। বেঁচে থাকার বিকল্প পথ যখন নেই, এতটুকু কষ্ট করতেই হবে। প্রায় 3 বছর হলো বাড়ি থেকে চলে গেছে। গত বছর খবর পেয়েছিলাম মেলোডি একটা কারখানায় লেবারে কাজ করছে। পরে শুনলাম ফ্যাক্টরিটা
নাকি বন্ধক হয়ে গেছে, তারপর আর কোনো খবর জানি না। আজকের এই উৎসবের দিনে নরেনের কথা বারবার মনে পড়ছে। প্রথম যেদিন আমি তোমাদের বাড়িতে এসেছিলাম সেই কথা আমি আজও ভুলে যাই। কিন্তু দাদা, আমি জানি শৈলেন তুমি কি কৈফিয়ত দেবে, কিন্তু কৈফিয়তেই কর্তব্য শেষ হয়ে যায় না। শুধু কর্তব্য নয়, তার চেয়ে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো আর পশু নয়। আমি আমার কর্তব্যের অবহেলা করিনি, কিন্তু বারবার ওরা দোষ তোমার একার নয় শৈলেন, সুরমল দোষী আর মা জননীও নির্দোষ নন। কিন্তু দাদা, কথা কি জানো শৈলেন, ছোটখাটো কথা, ছোটখাটো ব্যবহার বাবা আমার মনে শিল ভিত্ত করে দেয়, অথচ সুচার কণ্ঠে প্রতিবাদ করা যায় না। শুধু অন্তরে খুশির আগের মতো চলতে থাকে। তুমিও তো সন্তানের বাপ হয়েছ, আবার হয়তো একদিন আমার কথাগুলো তুমি বুঝতে পারবে। আপনি বলতে চান মা বাবাকে আমি অসুবিধায় রেখেছি? আজ থাক, আরেকদিন না, আজই আপনাকে বলতে হবে। আমি যথাসাধ্য ওদের সুখে রাখবার চেষ্টা করেছি, তারপরেও যদি অভিযোগ উঠে দুঃখ হবে কিনা আপনি বলুন দাদা। শুনলে তুমি দুঃখ পাবে শৈলেন? না, আমি পাবো না, আপনি বলুন। এখন তুই তুমি শিখতে চাও? হ্যাঁ, আপনি বলুন। আমাকে ভুল বুঝবে না তো? না দাদা, আপনি বলুন, কি অবহেলা দেখেছেন আমার? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কত কথা বলি? কি কর্তব্য যদি ঘটেছে আমার? তোমার মার জ্বর হয়েছে তুমি জানো? আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানি সে খবর তুমি রাখো? না, আমি বাইরে বাইরে থাকি। ওরা যদি মুখ ফুটে কিছু না বলে কি করে আমি বুঝবো দাদা? কতদিন হলো তুমি তোমার মার খোঁজ নাওনি? সেদিন রোদে বসে থাকতে দেখেছি। অবশ্য আমি কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আপনি তো জানেন ওই ব্রিজ ডালার কাজটা তাড়াতাড়ি সারতে না পারলে। তুমি কি মানুষ? 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যে মা নিয়ে এলে মাটি পৃথিবীতে, সেই মায়ের প্রতি তোমার কোনো মমত্ববোধ নেই? কি মুশকিল! আজ 10 দিন হলো তোমার মা সহ্যগত, আর আমি বাইরে মুখে খবর রাখি, আর তুমি সন্তান হয়ে জানো না তোমার মায়ের কি হয়েছে। মার মুখ ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে, আমাকে ওষুধ এনে দাও। অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে শৈলেন। তুমি বলেছিলে বাবা মাকে সুখী করার জন্য আমি বিবাহ করতে চাইছি, ভাইয়ের অনুরোধ এড়ানোর জন্য আমি ঘরে বউ আনতে চাইছি। আপনার বউ সুরমার মা থেকে তুমি খেয়েছ? আমি? হ্যাঁ, তুমি। বিয়ের 1 মাস পরে তোমাকে আমি চাকরি ছাড়িয়ে এই কন্ট্রাক্টরি লাইনে নামিয়ে দিলাম। প্রথম 1 মাসেই 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্য লক্ষ্মী। সেই বলটাই হয়েছে কাল। দাদা, আমি অস্ত্রীর স্বাধীনতা পক্ষপাতী, কিন্তু সেই স্বাধীনতা পাবে কারা? তারা উশৃঙ্খল নয়, যাদের মধ্যে মমতা মনুষ্যত্ব বোধ আছে। সীতা গীতা জুই জমানারে একাধারে স্বাধীনতা দিলে সে সংসার বেশি যাবে। মা আপনার কাছে কিছু বলেছে? না, উনি আমাকে কিছু বলেনি। দেখলাম ভাঙ্গা একটা তক্ত পুষে ব্যাগ ছোড়া একটা রোগরা কৃষক পাতা, ঘরটা অন্ধকার, সেই অন্ধকারে শুয়ে আছে তোমার ধর্মগারী জননী। চাকর একটা ভাঙ্গা কাপে তাকে চা দেবে, ওটাই চাকর জল বদমাইশি। আমার ঘরে কি চায়ের কাপের অভাব আছে? অভাব নেই বলে দুশ্চিন্ত লাগছে শৈলেন। আমি তোমার শোয়ার করে গিয়েছিলাম, দেখলাম দামি পলঙ্ক, ঝকঝকে বিছানা, মিয়ান আলো, দামি পাখা ঘুরছে। ও তো মায়ের বেলায় এত ছিল কেন? ঠিক আছে দাদা, আজই আমি সব ব্যবস্থা করছি। তোমার সংসার মধ্যে আমার কথা উচিত নয়, তোমায় বলছি, কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি। কথা মনে রেখো শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা গেলে মাকে আর ফিরে পাবে না দাদা। লক্ষ টাকার বিনিময়েও না। দাদার কাছে নিশ্চয় অভিযোগ করেছে মা, এত করেও আমি ওদের মন কিনতে পারছি না। দাদাকে ডেকে নিশ্চয় বলেছে আমাকে ভাঙা কাপে চা খেতে দিয়েছে। কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না,
জানিস স্বর্ণেন্দু, মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেল। কেন ভোট হবে? শঙ্কর ডাকে মা নাকি কি সব বলেছে, সেই শঙ্করটা আমাকে 10 কথা শুনিয়ে গেল। বাদ দে তো সব ফালতু কথা, খাওয়াটা চপর হয়েছে। চল একদম খেলবো আজ। এই তোর সেই নতুন সাথীর খবর কি বললি তো একদম চমকে দেবে। কথা যখন দিয়েছি দেখাবোই তোকে, এমন জব্বর মাল যে আজ পর্যন্ত চোখেও দেখিসনি। বয়স দেখে তুই বুঝতেই পারবি না, 17 না